হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন মোটামুটি আমরা এই অনুষ্ঠানে ক্লাস 12-এর পর বা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কী নিয়ে পড়াশুনো করে কেরিয়ার তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করি। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর তো ক্লাস 10-এর রেজাল্ট অনেক দিন আগে বেরিয়ে গেছে, 12-এর রেজাল্ট সবকটা বোর্ডের বেরিয়ে গেছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাস 12-এর পর আমরা কী নিয়ে পড়ব সেই বিষয় নিয়ে আজকে তো আলোচনা করব। কারণ এই মুহূর্তে যারা 12 পাস করেছো তোমাদের তো অবশ্যই অভিনন্দন, এবং কী নিয়ে পড়বো সেই নিয়ে ভাবনা চিন্তা করছে। কিন্তু এখন অনেকটা বিস্তৃত হয়েছে, আমাদের পড়াশুনো অনেক আগের থেকে পরিবর্তন হয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, আলাপ করিয়ে দেবো তার সঙ্গে। আমার পাশে রয়েছেন বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট জেআইএস গ্রুপ, আপনাকে স্বাগত জানাই। এবং তার পাশে রয়েছেন ডক্টর পার্থ সরকার, ভাইস চ্যান্সেলর জেআইএস ইউনিভার্সিটি, আপনাকেও স্বাগত জানাই। আর আজকে আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন। এই বিষয় সংক্রান্ত কোনো কিছু জানতে হলে স্টুডেন্টরা অবশ্যই ফোন করতে পারো। ফোন নাম্বার দুটো আমাদের স্ক্রলে যাচ্ছে, এবং ফোন করার আগে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা মিউট করতে ভুলবে না। চলে আসি আজকের আলোচনায়। বিদ্যুৎ, আপনাকে দিয়ে শুরু করছি। ক্লাস 12-এর রেজাল্ট তো বেরিয়ে গেছে, তো এখন আমাদের প্রচুর সাবজেক্ট, শুধুমাত্র যে সায়েন্স নিয়ে পড়লেই বিরাট ক্যারিয়ার তৈরি হবে তা নয়। তো সমগ্র বিষয়টা যদি একটু ছোট করে বলেন। তোমরা যারা আজকে দেখছো, প্রথমেই আমি 12 ক্লাস যারা পাস করেছে, মানে যে কোনো বোর্ড থেকেই হোক, তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ এই পরীক্ষাটার জন্য বহুদিন ধরে লোকে অপেক্ষা করে থাকে। অনেক পড়াশুনো করতে হয়, রাত জেগে অনেক কষ্ট করতে হয়। তখন এই পরীক্ষার পর ঠিক হয়ে যায় যে তুমি কিভাবে নিজেকে এগোবে। তো স্বাভাবিকভাবেই তোমাদের অভিনন্দনটা পাও না যারা পাস করে গেছো বা যারা ভালোভাবে পাস করেছো। এখন সাধারণভাবে আমরা জানি যে পরীক্ষায় পাস করে সাধারণত 3 ধরনের লোক আছে পরীক্ষা দিয়ে পাস করার পর। এক হচ্ছে যারা খুব ভালো রেজাল্ট করে, তারা আছে। এক হচ্ছে মাঝারি রেজাল্ট, তারা আছে। আর এক হচ্ছে যারা ঠিক ভালো করেনি বা পুয়ার, তারা আছে। তা আমি প্রথমেই বলি যে যারা ভালো করেছো তারা তো ভালো নম্বর পেয়েছো, স্বাভাবিকভাবেই তাদের একটা চাপ আছে, আরও কী করে ভালো করতে হবে, সারা জীবন এই নাম্বারটাকে কী করে ধরে রাখতে হবে। যারা মাঝারি, তারা কোনোভাবেই যেন হতাশ না হয়। তার কারণ হচ্ছে গিয়ে তারা হয়তো কোথাও একটা অসুবিধার মধ্যে পড়েছিল বলে এই পরীক্ষাটায় হয়তো নাম্বারটা খারাপ হয়েছে। কিন্তু একটা কথা বলতে পারি, আমাদের সময় যেরকমভাবে হতো যে এই পরীক্ষায় খারাপ হওয়া মানে আর বেরোবার কোনো রাস্তা নেই, সেটা কিন্তু চলে গেছে। কারণ এখন এত রকমভাবে নিজেকে তৈরি করতে পারো যে পড়াশুনোর স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু যারা পাস করতে পেরেছো কিন্তু খুব মানে গায়ে গায়ে তাদের জন্য। কেন কি এখন পড়াশুনো মানে আমাদের মতন ওই নাম্বারের পড়াশুনো নয়, কিন্তু যে আমি কত নম্বর পেলাম, এটা একটা ফ্যাক্টর, ডেফিনেটলি ফ্যাক্টর। কিন্তু এরপরে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে কি এই নম্বরের পাশাপাশি আমি এটা কাজে বা স্কিলে পরিণত করতে পারি। কিন্তু আমাদের সময় কিন্তু এই স্কিল ব্যাপারটা ছিল না। আমাদের সময় ছিল পড়াশুনো করতে হবে, নাম্বার পেতে হবে, নাম্বার পাওয়া মানেই তুমি পাড়ায় খুব ভালো ছিল। কিন্তু এখন হচ্ছে গিয়ে নাম্বার পাওয়ার পরেও কিন্তু তুমি যখন চাকরিতে যাবে তুমি দেখবে ওই 98, 97, 95 সব কাগজগুলো পাশে রেখে তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি জানো, এবং সেটা করে দেখাতে পারো। সুতরাং যারা হয়তো এখন একটু খারাপ করেছে বা মাঝারি করেছে, তারা চালিয়ে যাও চেষ্টাটা। এবং আমি বলছি এটা ভবিষ্যতে কিন্তু এই পাল্টে যেতে পারে পুরো। আজকের ভালো কিন্তু কাজকের খারাপ, কিন্তু মাঝারি কিন্তু কালকের খুব ভালো হয়ে যেতে পারে। এরকম উদাহরণ এখন বুড়ি হচ্ছে। একটা নাম আমি বলে দিচ্ছি, যেমন ধরো যুকেশ বর্গ। কোথা থেকে একটা বাচ্চা ছেলে আজকের ফেসবুকের একটা কর্মকর্তা, এবং দারুণ করে দিল পৃথিবীতে। সুতরাং এই নিয়ে ভেবো না যে মানে এখন একটু খারাপ হচ্ছে বলে আর কোনো চান্স নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পড়াশোনাটা কিন্তু খুব পাল্টাচ্ছে মানে আমি কতগুলো পয়েন্ট খুব সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমাদের এখন এই পড়াশোনাটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এডুকেশন। মানে এডুকেশনের দিক পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তন হচ্ছে। কেন? কারণ এডুকেশন টেকনোলজি নির্ভর হয়ে গেছে, নাম্বার 1। আগে এডুকেশনের টেকনোলজির এত দাপট ছিল না, এখন কিন্তু টেকনোলজির দাপট হচ্ছে। এবং টেকনোলজিকে তৈরি করে, সোজা কথা। যত টেকনোলজি বাড়ছে তত আরও নতুন টেকনোলজির দিক কিন্তু তৈরি হচ্ছে, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে যে যখন একটা টেকনোলজির ব্যাপারে আসছে তখন তার পাশাপাশি এসছে নিউ এডুকেশন পলিসি, যেটা একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, এবং যেখানে বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স হবে, মানে তুমি মাঝপথে ছাড়তে পারো, তুমি একটা ডিগ্রি পাবে বা একটা ডিপ্লোমা পাবে, এবং সেইটার পরে কিন্তু তুমি আবার লাইন চেঞ্জ করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটা সাবজেক্ট পড়তে পড়তে আরেকটা সাবজেক্টকে যুক্ত করতে পারো, মানে স্পেসিফিক যে স্ট্রিম বলে আগে আমরা জানতাম সায়েন্স, আর্টস, কমার্স, তার সঙ্গে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে একটার সঙ্গে আরেকটা কিন্তু জয়েন করিয়ে নিতে পারো। এটা একটা সুযোগ হিসেবে আসছে, আগে এটা ছিল না। তৃতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে পার্সোনালাইজ লার্নিং। আগে আমরা ক্লাসে 60 জন বসতাম, আমার মনে আছে 60, 70, 80 বসিয়ে দেওয়া হতো, একসঙ্গে বলতেন মাস্টারমশাইরা, সবাই শুনলে চলে গেল বাড়িতে, এবং তারা কেউ নিতে পারলো কেউ নিতে পারলো না। এখন কিন্তু এটা পাল্টে যাচ্ছে, এখন বলা হচ্ছে পার্সোনালাইজ লার্নিং। সুতরাং ব্যক্তিগতভাবে কিন্তু জিনিসগুলোর উপর উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন? কারণ যতই আমাদের দেশ এগোচ্ছে তত কিন্তু পৃথিবীর সঙ্গে কম্পিটিশনটা হচ্ছে, এবং পৃথিবীর সঙ্গে কম্পিটিশন মানে আমাকে নিজেকে গ্লোবালি পজিশন করতে হবে। একটা ছাত্র কিন্তু শুধু নম্বরের ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে, কর্মক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে সে কিন্তু বিশ্বের একজন হতে পারে, এবং সে সেই সাবজেক্ট না পড়েও হতে পারে। তার একটা প্রধান প্রমাণ হচ্ছে ধরো গুগলের যিনি সিইও তিনি, মানে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যাচ্ছে, গ্রোথ দেখিয়ে দিচ্ছে, এবং কোম্পানি কিন্তু তাকে রেখে দিচ্ছে। তো এটা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন কিন্তু পড়াশুনো মানে হচ্ছে গিয়ে একটা বাঁধা ধরা সিলেবাস নয়, এর বাইরে কিন্তু অনেক কিছু হচ্ছে যেটা মানে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আস্তে আস্তে, যেটাকে বলা হচ্ছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন প্রি প্ল্যানিং এসে গেছে এখন, বা আরও অনেক আছে, আমি মানে অনেক দীর্ঘায়িত করবো না, যেগুলো আমরা পরে আরও আলোচনা করতে পারি। সেরকম কিছু জিনিস কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে। ফলে এটা দেখা যাচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু তাদের চোখ হচ্ছে নেট দুনিয়ায়, তাদের চোখ কিন্তু খবরের কাগজের দুনিয়ায় কম, তাদের চোখ কিন্তু রেডিওর কানে কম। তারা হচ্ছে এখন অনেক স্মার্ট, এবং এই স্মার্টফোন, স্মার্ট ক্লাস, স্মার্ট ক্যাম্পাস, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে স্মার্ট ছেলেমেয়ে। সুতরাং পুরো ব্যাপারটাই হয়ে গেছে স্মার্ট। এবং এটা কিন্তু আগেকার দিনে আমরা যদি স্মার্ট হতাম তাহলে বাবা মারা বকতো যে তো কত স্মার্ট হতে হবে না, তুই কম পড়াশোনাটা কর, মন দিয়ে কর, চাকরিটা পা। এখন কিন্তু বাবা মারা বলছে স্মার্টটা হতে হবে। সুতরাং এটা একটা ড্রাস্টিক চেঞ্জ। সুতরাং এই সব মিলিয়ে কিন্তু তোমরা এটা ভেবো না, মানে এই জন্য আমরা বলছি যে কোর্স বাজবার আগে কিন্তু কত নাম্বার পেয়েছো সেটা যেমন একটা ফ্যাক্টর, ঠিক তেমনিভাবে মাইন্ডসেট করো যে আমি কি করতে চাই, নিজেকে চেনো, বারবার নিজেকে চেনো, কারণ অনেক রাস্তা, অনেক পথ, সায়েন্স, আর্টস, কমার্স ছাড়াও আরও অনেক রাস্তা আছে, অফবিট কোর্স যেগুলোকে বলা হয় সেগুলো এসে গেছে। এবং এইখানে কিন্তু তোমার নিজের মাইন্ডসেট আগে তৈরি করা দরকার যে আমি কোনটা জানি। কারণ ওই পাশের ছেলেটা খুব ভালো এক হাতে ছবি এঁকে দেয়, আমিও সেরকম এক হাতে ছবি আঁকতে পারবো, নাও পারতে পারো, কিন্তু ইচ্ছে অনেক, কিন্তু ক্ষমতা কতটা সেটা তোমাকে জাজ করে নিতে হবে। ফলে এই জিনিসটা কিন্তু এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমি একটা পড়াশুনো করবার আগে 12 ক্লাসে, কারণ এই ডিসিশনটা কিন্তু আমার সারা জীবনের। যদিও এখন অনেক সুযোগ করে দিয়েছে, মাঝপথে তুমি বেরিয়ে যেতে পারো, অন্য জায়গায় চলে যেতে পারো, কিন্তু আগে জানো আমি কে, কারণ আমি কে পরিষ্কার না হলে আমি কি করব পরিষ্কার হয় না। সুতরাং এটা হয়ে যায় স্বপ্ন আছে, বাস্তব হলো না। অনেক 90% ছেলেমেয়েরই কিন্তু এই অবস্থা, যে আমি দারুণ লেখক হব, আমি দারুণ কবিতা বলবো, আমি দারুণ বক্তা হব, আমি দারুণ ইঞ্জিনিয়ার হব, আমি দারুণ ডাক্তার হব। আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। কেন? কারণ প্রথমেই এটা ঠিক করে নিতে হবে আমার আওকাত কতটা, আমার ক্ষমতা কতটা, এবং আমার ইচ্ছেটা কতটা, তাকে আমি ব্যালেন্স করতে পারবো কিনা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের এই 12 ক্লাসের পর ব্যাপারটাকে নির্ভর করার জন্য। ঠিক স্যার, এবার আপনার কাছে আসবো যে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য 3টি বিভাগে পড়ে কেরিয়ার তৈরি করতে তো অনেকেই চায়, কিভাবে তারা এই 12-এর পর কিভাবে তারা পড়বে? বিজ্ঞান, কলা, বাণিজ্য যে ক্ষেত্রেও পড়লে তার একটা মানে প্রসপেক্ট আছে, কিন্তু যেটা আমার পূর্ব বক্তা বললেন যে ইচ্ছে শক্তি থাকা দরকার, যে পড়ার জন্য প্যাশন থাকা দরকার। যদি পড়ার জন্য ইচ্ছে আছে তাহলে তার জন্য অন্যান্য বিভিন্ন রাস্তা আছে। আমরা সবাই কিন্তু আগে এইটাই চিন্তা করতাম যে সায়েন্স পড়বে না। এখন সায়েন্স পড়ুন, আর্টস পড়ুন, কমার্স পড়ুন, প্রত্যেকের কিন্তু মানে বিভিন্ন দিকের রাস্তা আছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরুন সায়েন্স পড়লে কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে পারে, মেডিকেলে ঢুকতে পারে, ফার্মাসিতে ঢুকতে পারে, বিভিন্ন টেকনিক্যাল কোর্সগুলোর মধ্যে ঢুকতে পারে।
সেরকমভাবে আর্টসে কিন্তু আপনার আর্টস পড়ে ছেলেমেয়েরা ল পড়ছে, আর্টস পড়ছে, সাইকোলজি পড়ছে। এইসব কোর্সগুলো করার সাথে সাথে কিন্তু তাদের কিন্তু যখন ওরা প্রিপারেশন নিচ্ছে, তারা আলটিমেটলি সিভিল সার্ভিসে যাচ্ছে বা তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাচ্ছে, যে কর্পোরেট ল সেক্টরে ঢুকছে, কর্পোরেট সেক্টরে ঢুকছে, যেখানে তাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ দিচ্ছে। তো এইগুলো কিন্তু যারা আর্টস পড়ছে তাদের ক্ষেত্রে হয়তো পসিবল। যারা কমার্স পড়ছে তারাও কিন্তু এই চার্টেড কেউ করলো, চার্টেড অ্যাকাউন্ট করলো, কস্ট অ্যাকাউন্টস করলো, বা সেই ধরনের অ্যাকাউন্টস ইয়েতে ব্যাংকিং সেক্টরে তারা প্রসপর করছে বা ব্যাংকিং সেক্টরে আসতে পারছে। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদাভাবে প্রসপেক্ট আছে। তো মানে শেষ ইচ্ছা হচ্ছে কি, তার কি নিজের কি ইচ্ছা আছে। কোনো সামাজিক চাপের মধ্যে এসে তাকে যদি কোনো কোর্স চুজ করতে হয়, তা হয়তো পরবর্তী অবস্থায় তার জন্য একটা হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায় বা একটা বাধা হয়ে দাঁড়ায়, যে সেখানে আমি প্রসপর করতে পারছি না। আমার বলার কথা, প্রত্যেক ছেলে মেয়ে কিন্তু তারা নিজের ইচ্ছে মতো তারা বেছে নিক। হ্যাঁ, সবসময় বড়দের কথা শোনার দরকার, কিছুটা অ্যাডভাইস নেওয়া দরকার, বাট যেটা আমার পূর্ববক্তা বলেছেন, যে বিদ্যুৎ যেটা বললেন, সেটার মধ্যে যে কতটা ক্ষমতা আছে বা কতটা ক্যাপাসিটি আছে সেই ইয়ের মধ্যে, কোর্সের মধ্যে যাওয়ার জন্য, সেইগুলো কিন্তু দেখে কোর্স চুজ করলে আরামসে কিন্তু লাইফে এই যে স্কিল প্রত্যেকে স্কিলের ব্যাপারে বলছে, এইটা কিন্তু একদমই সত্যি কথা, যে স্কিল এখন যতই মার্ক রাখুন, যাই রাখুন, স্কিল থাকলেই, যেটা 3 ভাগে বলা হয়েছে স্টুডেন্ট, যে হায়ার মার্ক পার্সেন্টেজ অফ মার্ক, মিডিয়াম পার্সেন্টেজ অফ মার্ক, লোয়ার আমি মানে আমার চাকরি ক্ষেত্রে বা আমার ক্যারিয়ারে আমি দেখেছি অনেক লো পার্সেন্টেজ রাখা মার্ক ছেলে মেয়ে কিন্তু পরবর্তী অবস্থায় কিন্তু এমনভাবে গ্রো করেছে, বা তার ডিফারেন্ট স্কিলসকে নিয়ে সে এতটাই গ্রো করেছে, তা লাইফ চেঞ্জ হয়ে গেছে। সো ছেলেমেয়েরা মার্ক যদি কেউ কোথায় কম রেখে থাকে, মন খারাপ না করে কিন্তু যে জিনিসটা পড়তে ইচ্ছা আছে মন দিয়ে পড়লে কিন্তু অনেকটা এগোবে। ঠিক, আমরা এই আলোচনায় ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. এখন চায়ের সাথে শুধু পেপার নয়, সোশ্যাল মিডিয়াটাও চেক করা মাস্ট। তাই সারা সপ্তাহে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আপডেট নিয়ে আমি আসছি আপনাদের সামনে, আর আমার সঙ্গে আসছে। জায়গাটা চেনা চেনা লাগছে তো? এই জায়গাটা পরিচিত ছিল শুধুমাত্র গোরস্থানে যাওয়ার রাস্তা হিসেবে। বাজছে না সুরে আর বাঁশি, জীবনেতে কমে গেছে হাসি, মজা করতে আমি ভীষণ ভালোবাসি, তাই তোমাদের কাছে বারবার ফিরে আসি, আসছি লাফালাফিতে। বাংলা শব্দের গল্প শোনাবো আপনাকে, আর তার সঙ্গে সঙ্গে খেলবো মজার মজার বাংলা শব্দের খেলা, যা আকাশে নয়, মাটিতে নয়, বাঙালি মগজে ফাটবে। আসছে শব্দবাজি। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় দেখুন প্রতি শনিবার সন্ধ্যে 6:30 এবং মঙ্গলবার 12:02 ডিডি বাংলায়। I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. আলোর ফুলকে ছড়াচ্ছেন যারা, স্বপ্ন দেখাচ্ছেন, বাঁচিয়ে রাখছেন ভালোটুকু, সেই সমস্ত গল্প, সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যা কিছু ভালো কাজ, সেই সমস্ত মুখ, স্বপ্ন, কণ্ঠ, তাদের কথা, লড়াই, বেঁচে থাকা, টিকে থাকার গল্প নিয়ে দেখুন আলোর পথযাত্রী,
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার দুপুর 1:02 শুধুমাত্র ডিডি বাংলায়। I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে কি হতে চাই এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন আজকে আমরা আলোচনা করছি ক্লাস 12-এর পর কি নিয়ে পড়বে ছাত্রছাত্রীরা সেই বিষয় নিয়ে। বিদ্যুৎদা, আপনার কাছে আসবো যে শুধুমাত্র তো পড়াশুনো নয়, ভালো রেজাল্ট নয়, তার পাশাপাশি স্কিল কথাটা বারবার করে উঠে আসছে, কিন্তু তার পাশাপাশি এটাও তো ঘটনা যে এখন মার্কেটের চাহিদা কোনটাই বেশি। আমি পড়লাম একটা বিষয় নিয়ে 4 বছর কাটালাম, একটা বিরাট বড় অ্যামাউন্ট আমার খরচা হলো, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেই সময় মার্কেটে সেই বিষয়টা নিয়ে পড়ে কোনো চাকরি নেই। সেই বিষয়টার দিকে তাকিয়ে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের বিষয়গুলো সিলেক্ট করবে এবং কেন করবে? খুব জটিল এবং খুব ভালো প্রশ্ন। কেন কি জটিলটা? এই কারণে যে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে কিন্তু ছাত্রছাত্রীদের বা তোমাদের ভাবতে হবে মানে কোনটার ডিমান্ড বেশি, কোনটা আমার ভবিষ্যতে ROI দেবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, কারণ আমি ইনভেস্ট করছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন একটা কোনো কিছু পড়াশুনো করি, কেন করি? দুটো স্বপ্ন থাকে। একটা স্বপ্ন হচ্ছে গিয়ে আমার একটু ভালো একটা চাকরি বা সচ্ছল জীবন হবে, এটা একটা। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাকে লোকে সবাই সম্মান করবে। প্রত্যেকে যারা পড়াশোনায় ভালো, যারা খেলাধুলায় ভালো তারাও এটা করে, যারা গানে যারা ভালো তারাও এটা করে, সবাই চায় সম্মান। তাহলে অর্থ এবং সম্মান এই দুটো জিনিসের জন্যই মানুষ কিন্তু শেখে। পড়াশোনাটা যদি শেখা হয় তাহলে এই দুটো জিনিসের জন্য শেখে। এবার এটাতে আমরা যখনই কোনো একটা জায়গায় চুজ করতে যাই তখন কিন্তু আমরা প্রথমেই দেখি এটার লং টার্ম বেনিফিট কী এবং এটাতে আমরা কি বেনিফিট পাবো। তো এখানে প্রশ্ন হচ্ছে কি, সাধারণভাবে যখন আমরা 12-এর পরে পড়ি, হয় আমরা সায়েন্স নিই, নয় আমরা আর্টস নিই, নয় আমরা কমার্স নিই, তিনটের মধ্যে যে কোনো একটা নিই। এবার যারা সায়েন্স নেয় বা যারা সায়েন্সে ভালো মার্কস পায়, স্বাভাবিকভাবেই তাদের যদি জিজ্ঞেস করা হয় বলবে হয় ডাক্তারি পড়বো নয় ইঞ্জিনিয়ারিং পড়বো। কারণ কেন পড়বে? কারণ ডাক্তার হলে পাড়ায় ডাক্তারবাবু বলবে, আর ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে। এটা তো BA যারা পাস করবে বা MA যারা পাস করবে তারা বলবে না, সাহেবও বলবে না, বাবুও বলবে না, তারা বলবে যে জেনারেল ছাত্র। সেই কারণে ওই দিকে সবথেকে বেশি নজর থাকে। আবার যারা কমার্স পড়ে তারা সবসময় চায় যে একটা ACPA করব কিংবা একটা চার্টার অ্যাকাউন্টেন্ট হবো, ম্যানেজমেন্টে যাব আমরা, সেখানে আমাদের একটা নাম হবে। এটাও একটা নামের ব্যাপার, অর্থের ব্যাপার, চার্টার অ্যাকাউন্টেন্টরা অনেক বেশি পায়। আবার আমরা যদি আর্টসে যাই তাহলে কিন্তু আর্টসে BA নিয়ে পড়াশোনা করলে, আজকাল সেই দিন চলে গেছে যে BA পড়ছিস ওটাতে খুব একটা লোকে মানে মনে করে না, কারণ ওরা মনে করে যে সাধারণ ছাত্ররা BA পড়ছে। কিন্তু সে যদি BBA বা BA LLB পড়ে তাহলে কিন্তু সেখানে একটা বিরাট দাম রয়েছে। কারণ কি, ওইখানে এখন লয়ের ক্ষেত্রে সাংঘাতিক হয়ে গেছে। ল এখন বিরাট ডিমান্ডের একটা সাবজেক্ট। কেন কি, কর্পোরেট ল হয়ে গেছে, ক্রিমিনাল ল হয়ে গেছে, এদিকে হচ্ছে গিয়ে ফরেন্সিক ল হয়ে গেছে, ওখানে আমাদের যারা এখন সাইবার সিকিউরিটিতে কাজ করছে তাদের ল হয়ে গেছে, কোনো স্টার্ট কাজ করতে গেলে তাকে কী কপি পেস্ট হচ্ছে কি না তার ল হয়ে গেছে। লয়ের এখন ছড়াছড়ি, লয়ের লোকেদের কোনো, তার সঙ্গে পলিটিক্যাল ল আছে, চারিদিকে লয়ের ব্যাপার রয়েছে। ফলে আর্টসের ছেলেমেয়েদের কিন্তু একটা ভালো জায়গা হচ্ছে ল বা আইনের জায়গায় চলে যাওয়া পরবর্তীকালে। ল পাস করে তারা একটা ভালোই কেরিয়ার তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু আর্টসের ছেলেমেয়েদের অনেকগুলো আছে, যেমন ভালো লেখক হতে পারে, তারা ভালো স্বাভাবিকভাবেই তারা সেখানে জার্নালিজম করছে, জার্নালিজমের জায়গায় গিয়ে তারা একটা ভালো জায়গা করতে পারে। অথবা তারা ফ্যাশন টেকনোলজি করছে, সেই ফ্যাশন টেকনোলজির মধ্যে দাঁড়িয়ে তারাও কিন্তু বিরাট মানে ভালো ভালো আর্টিস্টদের জামা কাপড় তৈরি করে তারা কিন্তু একটা মানে খবরের কাগজে প্রথম পাতায় প্রথমেই তাদের ছবি, যে এরাই হচ্ছে গিয়ে মানে সমাজকে যেন এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং কোনটা আমাদের কিভাবে হচ্ছে সেই ডিমান্ডগুলো নির্ভর করে এইভাবে বাজারের চাকরির জন্য। সেগুলো ছেলেমেয়েরা জানে, এখন নেট দুনিয়ায় ঘেঁটে তারা জানে। তবে ওই ডাক্তারি, ইঞ্জিনিয়ার, ল, এদিকে হচ্ছে গিয়ে ট্যাক্সের জায়গায়, অথবা সিনেমা আর্টিস্ট মানে ফিল্ম প্রডিউসার, অথবা হচ্ছে গিয়ে খবরের কাগজে সাংবাদিকতা, এগুলো কিন্তু এখনও খুব ডিমান্ডেড সাবজেক্ট। তার সঙ্গে আরেকটা বিরাট ডিমান্ডেড সাবজেক্ট হয়ে গেছে হোটেল ম্যানেজমেন্ট। কারণ কি, এখন হোটেল ম্যানেজমেন্টে এত অপশান, এতগুলো সুযোগ, এবং সেটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করার একটা সুযোগ রয়েছে। সেখানে হোটেল ম্যানেজমেন্ট কিংবা অ্যাভিয়েশন, সেখানেও অনেকে যাচ্ছে।
অনেকে পাইলট ট্রেনিংয়ে চলে যাচ্ছে, সেটাও আবার একটা বড় দিক চলছে। ফলে ডিমান্ডেড কোর্স কিন্তু অনেক আছে, কিন্তু আমি আবার বলছি এটার জন্য ফার্স্ট দরকার কারোর কথা না শুনে, মানে এমনকি বাবা মার কথাও না শুনে, টিচারের কথাও না শুনে নিজেকে আগে প্রশ্ন করা, আমি এটা পারবো তো? কারণ কিছু দূর গিয়ে যদি দেখা যায় যে জলে নেমে গেলাম কিন্তু সাঁতরাচ্ছি এবং জল খাচ্ছি, তাহলে মৃত্যু ছাড়া কিন্তু কোনো রাস্তা থাকে না। সেই কারণে সাঁতার কাটবার আগে 10 বার ভেবে নিন যে আমি এই সমুদ্রটায় ঝাঁপাবো না, নদীতে ঝাঁপাবো না, পুকুরে ঝাঁপাবো না, সুইমিং পুলে ঝাঁপাবো। দেয়ার আর লটস অফ অপশনস। সুতরাং আমি কোথায় ঝাঁপালে আমার কতদূর যেতে পারবো সেই আইডিয়াটা কিন্তু থাকতে হবে। আমি একটু জুড়ে দিই এখানে, হেলথ কেয়ার ম্যানেজমেন্টেও আজকাল মানে বায়োটেকনোলজি, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এইটাতে অনেকটা স্কোপ আছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, ফোনে চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার। 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 হ্যাঁ, আপনাদের সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে। ধরুন হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস করার পর আপনারা যে বললেন, স্যার বলছিলেন যে বিসিএস বা বিসিএস ল তো শুধু আর্টস কেন, কমার্স ছেলেরাও তো পড়তে পারে, সবাই পড়তে পারে। বিসিএ একটা কথা আমার, ধরুন সাবজেক্ট চয়েসটা তো একটা বড় ব্যাপার, সেটাতে নিয়ে জানতে। আর ধরুন এখন তো অনেক রকম কোর্স হয়, ধরুন স্পোর্টস ম্যানেজমেন্ট, অনেকে ধরুন খেলাধুলোই ভালো, থিওরিটিক্যাল হতে চান স্পোর্টস ম্যানেজমেন্ট যেতে পারে, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইসব হোটেল ম্যানেজমেন্ট, আমরা আসছি সেগুলোতে, আমরা আসছি। এগুলো সম্বন্ধে বিশদ জানতে চাই। হ্যাঁ, আপনার প্রশ্নটা ঠিকই আছে, আমরা আসছি এগুলোতে। আসলে এখনও অনেকক্ষণ আলোচনা চলবে, কিন্তু এই যে স্পোর্টস ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো একটা নতুন দিক তৈরি হচ্ছে, মানে আনএন্ডিং। কিন্তু আমাকে দেখতে হবে এই ডিমান্ডগুলো সঙ্গে আমার সঙ্গতিটা কতটা। কারণ আমি মিউজিক নিয়ে পড়তে গেলাম, আমার গলা নেই, কিছুদিন বাদে কিন্তু আমি আর পড়তে পারবো না। সেটা সবেরই আর কি দেখে নিতে হবে আমি পারি কিনা। ঠিক, আমরা এই আলোচনা চালিয়ে যাব, এখনো অনেকটা আলোচনা করার আছে, তবে তার আগে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. ভালো থাকুন। দেখুন প্রতিদিন সকাল 6:45 শুধুমাত্র ডিডি বাংলায়। At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য দেখুন প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার সন্ধে 6টায়, পুনঃপ্রচার প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল 9টায় ও রাত 12টায়, শুধুমাত্র ডিডি বাংলায়। At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. বিরতির পর চলে আসি আবার আমাদের আলোচনায়। ক্লাস 12-এর পর কি নিয়ে পড়াশুনো করা যেতে পারে এবং কেরিয়ার তৈরি করা যেতে পারে, এই নিয়ে আমরা আজকে আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আসবো। আমরা জানি যে এনইপি 2020 অনুযায়ী গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 4 বছর কোর্স করতে হয়, তারপরে মাস্টার ডিগ্রি করার সময় 1 বছর,
কিন্তু অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে 3 বছরের কোর্স করে তো অনেকে এক্সিট করে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কি তার কোনো রকম ক্ষতি হতে পারে? না, এটা খুব ভালো প্রশ্ন। এটার মধ্যে যেটা এনইপিতে যেটা বলা আছে, গ্র্যাজুয়েশন কোর্সটাকে 4 বছর করা হয়েছে। করার মানে কারণটা হচ্ছে যে এটাকে একটু রিসার্চ বেস বা ইন্টার্নশিপ বেস করতে চেয়েছে, যার দরুন ছেলেমেয়েরা এই যে স্কিল ব্যাপারটা সেটা যেন আরও বেশি করে শিখে বেরোতে পারে। কিন্তু যখন আমরা 4 বছরের কোর্স আমরা বলছি, তখন 3 বছরে কিন্তু একটা ছেলে মেয়ে এক্সিট করতে পারছে। সে জায়গায় যে ডিগ্রিটা পাচ্ছে তাতে হয়তো অনার্স লেখা থাকবে না, তাতে হয়তো প্লেন অনলি গ্র্যাজুয়েট ডিগ্রি লেখা আছে। যদি 4 বছর করে করছে, তখন তার মানে ও রিসার্চ করেছে, তার মধ্যে 4th ইয়ারে রিসার্চ করেছে বা ইন্টার্নশিপ করেছে বা সেই ধরনের প্রজেক্ট করেছে, যাতে তার একটা ওর মধ্যে আরও বেশি কিছু শিখেছে। তো যার দরুন ও যখন পাস করবে তখন ওটা হয়তো গ্র্যাজুয়েট উইথ অনার্স ডিগ্রি পাবে। অ্যান্ড কিন্তু আমরা যেটা আগে দেখেছি 3 বছরে গ্র্যাজুয়েশন, তারপরে 2 বছরে পোস্ট গ্র্যাজুয়েশন। এখন যদি কেউ 3 বছরে এক্সিট করে যায়, তাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করার সময় 3 বছরের পরে 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। হোয়ারেজ যারা 4 বছরে পাস করে বেরোবে তাদের জন্য কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনটা 1 বছর হয়ে যাবে। তো মানে ঘুরে ফিরে এসে আপনার ওই 3, 2, 5, 4, 1, 5 ওই 5 বছর পড়াশোনাটা থাকছে, কিন্তু কে কিভাবে সেটাকে গ্রাস্প করছে বা সে কে কিভাবে নিচ্ছে এটা ডিপেন্ড করে। স্যার, এখানে অনেকের ডিসিশন নেয় যে আমি গ্র্যাজুয়েশনের পরে এমবিএ করব, সেক্ষেত্রেও কি 4-1 না? না, ওই গ্র্যাজুয়েশনের পরে এমবিএ করতে গেলেও 3 বছর পরে 2 বছর এমবিএ করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যারা এমবিএ করতে চায় তাদের 4 বছর না করে 3 বছর করে বেরিয়ে 2 বছর এমবিএ করতে পারে। আমার তারা যদি 4 বছরও করে 2 বছর এমবিএ করতে হবে। মানে এমবিএটা 2 বছর করতে 1 বছর, কিন্তু মাস্টার্স করতে গেলে 1 বছর সে করতে পারে। আচ্ছা, এখানে একটা ছোট্ট পয়েন্ট বলে দিই, এই যেটা উনি বলেন যে এক্সিট করতে পারে, এটা কিন্তু ইন্ডিয়াতে। অন্য জায়গায় কিন্তু অন্য দেশে কিন্তু 4 বছর ফিক্স করতেই হবে। আমাদের দেশেই কিন্তু এই অপশনটা ফ্লেক্সিবল রাখা হয়েছে, দে ক্যান এক্সিট। অন্য যে কোনো দেশে গেলে কিন্তু এটা 4 ফিক্স। আচ্ছা, কিন্তু ধরুন আমাদের এখানে যদি কেউ 3 বছরে বেরিয়ে এক্সিট করে সে মাস্টার্স করলো, তারপরে সে বিদেশে গেল, তখন কি তার ক্ষেত্রে অসুবিধা হতে পারে? না, কোনো অসুবিধা নেই, ডিগ্রি ভ্যালিড, কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, সারা দেশে বিশ্বে এটাকে অ্যাকসেপ্টেড। স্যার, সায়েন্স নিয়ে পড়ে সবাই তো ইঞ্জিনিয়ার হয় না, বিজ্ঞান নিয়ে পড়ে আর কি নিয়ে পড়া যেতে পারে যেটা কামিং যে সময়টা আসছে সেক্ষেত্রে তাদের কেরিয়ারে সুবিধা হবে? যারা সায়েন্স নিয়ে মানে পাস করেছে তারা যেমন ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকে, মেডিকেলেও ঢোকে। তো এর ছাড়াও এই দুটো তো প্রথম মাথায় চলে আসে, তারপরে ফার্মাসিতে ঢুকতে তারপরে আপনার যে আমার যেটা বিসিএ কোর্সেও ঢুকতে পারে, কম্পিউটার মানে সাইবার সিকিউরিটি, এআই, ডাটা সায়েন্স, এই কোর্সগুলোতেও ছেলেমেয়েরা আজকাল ঢুকলে তাদের কিন্তু প্রসপেক্টটা বেটার আছে। ডাটা সায়েন্সের বলুন, সাইবার সিকিউরিটি বলুন, এগুলো কিন্তু এখন খুব চাহিদা, যার জন্য মানে ওই ধরনের কোর্স করে ছেলেমেয়েরা বেরোলে কিন্তু চাকরির মানে সুযোগ বহুত বেশি। ঠিক। এখানেও একটা কথা বলি, মানে আমার একটা ওপিনিয়ন আছে যে এখন তো সবাই কম্পিউটার সায়েন্স পড়তেছে, কেন কি কোভিডের পরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের ডিমান্ড আছে, ইলেকট্রনিক্সেরও ডিমান্ড আছে, কিন্তু মেকানিক্যাল, সিভিলে একটু মানুষ কম ডিমান্ড আছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে কি যে এই যে কম্পিউটারে কিন্তু এখন অসংখ্য শাখা। আপনি ওই যে বললেন এখন ডেটা নির্ভর সোসাইটি, ডেটা বাদ দিয়ে কিছু হবে না, স্ট্যাটিস্টিক্স বাদ দিয়ে কিছু হবে না। স্ট্যাটিস্টিক্স এবং ডেটাটাই আমাদের ডেটা অ্যানালিটিক্সের কাজে লাগছে। পরবর্তীকালে আমরা এখানে যে এমএল মডেলিং করছি, মানে সেইখানে কাজে লাগছে, মানে বিভিন্ন মডেলিংয়ের ক্ষেত্রে এখন ডেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই মানুষ কিন্তু কম্পিউটারটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক। বিদ্যুতা, এখানে খুব দরকারি একটা প্রশ্ন করব, আশা করি আমাদের সব দর্শক বন্ধুদেরও একই প্রশ্ন, যে আমাদের আগে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শুধুমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেই স্টুডেন্টরা পড়তে পারতো, কিন্তু এখন অপশান প্রচুর আমাদের বেসরকারি ইনস্টিটিউট আছে, এবং সেখানে যদি আমি একটু কম্পেয়ার করি
যে সরকারি যে ক্ষেত্রে তাদের সিলেবাসের বা তাদের কারিকুলামের মধ্যেই তাদের পড়াশুনো করতে হচ্ছে, কিন্তু প্রাইভেট সেক্টর বা প্রাইভেট যে ইউনিভার্সিটি রয়েছে তারা মার্কেটের সঙ্গে করে অনেকটা নিজেদেরকে ডেভেলপ করছে, এটা কতটা ঠিক? আমি একটু আপনার প্রশ্নটার উত্তরটা সহজ করে দিই। সেটা হচ্ছে যে দেখুন, যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেই কলেজে দুটো জিনিস থাকতেই হবে, ইনফ্যাক্ট তিনটে জিনিস। একটা হচ্ছে গিয়ে এআইসিটির একটা অনুমোদন থাকতে হবে, এটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। একটা হচ্ছে ন্যাকের অ্যাক্রেডিটেশন থাকতে হবে, সেটাও সরকারি বেসরকারি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এছাড়াও এনআইআরএফে যে র্যাঙ্কিং হচ্ছে সেই র্যাঙ্কিংটাই কিন্তু বেসরকারি সরকারি এখন সবাই আসছে। ফলে প্রথমেই জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা 200 কলেজের মধ্যে কি আছেন নাকি এই এনআইআরএফে? আপনারা নাকি কি এতে আছেন না A+-এ আছেন? আপনারা এনবিএ অ্যাক্রেডিটেড তো সব কটা কোর্স, এগুলো কিন্তু কমন। সুতরাং সরকারি বা বেসরকারি যেখানে যান না কেন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমরা এটা মনে করি বেসরকারি এখন কোনো অংশেই সরকারির থেকে পিছিয়ে নেই। কারণ সরকার যে টাকাটা ইনভেস্ট করেন একজন ছাত্রের পেছনে, বেসরকারিতেও কিন্তু মালিককে সেই টাকাটাই ইনভেস্ট করতে হয় ছাত্রের জন্য, কিন্তু সরকারের অনুদান পান না বলে হয়তো তার যে কোর্স ফিটা একটু বেশি আর অন্যদের কোর্স ফিটা একটু কম। কিন্তু আবার অনেক সরকার এখন যেহেতু সরকার রিয়েলাইজ করছে যে বেসরকারির থেকে সরকারির থেকে কোনো একটা ডিফারেন্স বা ডিমার্কেশন নেই খুব একটা, বরং বেসরকারিরা অনেক সময় এগিয়ে আসছে পড়াশোনার ক্ষেত্রে, মানে যাতে পড়ায় পয়সার জন্য এটা বাধা না হয় সেই কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম করে দিয়েছেন। এবং প্রত্যেক স্টেটে তারা কোথাও এটা গুরুজি নামে করেছেন, কোথাও ডিআরসিসি নামে করেছেন, কোথাও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নামে করেছেন। টাকার কিন্তু এখানে কোথাও বন্ধকতা আসছে না। ফলে ছাত্রদের মধ্যে কোনো যেন এই ধরনের ভীতি না থাকে, প্রাইভেটে গেলে আমাকে ব্যাংক লোন নিতে হবে, কীভাবে পড়াশোনা করবো, মানে আমি কীভাবে শোধ করব। 10 লক্ষ টাকা আপনি পাচ্ছেন। এবং এইটা যে এই সরকারও ঘোষণা করে দিয়েছে যে কোনো প্রকল্পই বাদ যাচ্ছে না, যেগুলো মানে ওয়েলফেয়ার প্রকল্প আছে তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট যে 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন, সেটা 4% হারে আপনি চাকরি পাওয়ার পর 10 বছরে আপনাকে শোধ করতে হবে। ফলে সরকার কিন্তু খুব ফ্লেক্সিবল এখানে, এবং এই ফ্লেক্সিবিলিটির জন্যেই আমি মনে করি যে সরকারি বা বেসরকারির মধ্যে কোনো ডিমার্কেশন থাকা উচিত না। আমি নাম করতে চাই না, এমন অনেক বেসরকারি আছে যেখানে ছাত্ররা পাগলের মতো ভর্তি হয়, যেখানে লাইন পড়ে যায়, যেখানে মানে তাকে বাদ দিতে হয়, যে ডিনাই করতে হয় যে না পড়তে পারছি না। আমি যেখানে কাজ করি আমাদের এখানে প্রায় 12-14 হাজার ছেলে প্রত্যেক বছর ভর্তি হয়, এবং এই 12-14 হাজার ছেলে যে ভর্তি হচ্ছে তাদের টাকা দিয়েই আসছে। তাদের কিন্তু আজকের এই ভয়টা নেই যে কোথা থেকে টাকা পাবো, তার কারণ এইখানে কিন্তু কোয়ালিটির দিকে এখন বেসরকারিরাও সরকারির মতোই, আমি কাউকে ছোট করবো না কারণ সরকারিরা কি করে না করে আমি সেই প্রশ্নে যেতে চাইছি না, কিন্তু বেসরকারিরা সরকারির থেকে এখন কোনো অংশেই কম নেই, সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই মেনে নিয়েছে। একটু ছোট করে জুড়ে দিই, স্কলারশিপ ব্যাপারটা যেমন সরকারি স্তরে পাওয়া যাচ্ছে, বেসরকারি স্তরেও স্কলারশিপ পাওয়া যাচ্ছে। ইভিন অনুষ্ঠানরা যারা খুব ভালো অনুষ্ঠান তারা নিজেরা মধ্যে স্কলারশিপ দিচ্ছে ছেলে মেয়েদের, যারা মেরিটরি স্টুডেন্ট তাদের দিচ্ছে। সেজন্য টাকাটা বা পয়সাটা কোথায় যে কারোর পড়াশোনাতে রাস্তায় বাধকতা হবে সেটা কিন্তু নয়। ঠিক, আমরা আলোচনা চালিয়ে যাব, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. ডিডি বাংলার পর্দায় হোক ফোকের এইসব সন্ধে শুরু হয়েছে শুধু সমগ্র বাংলার লোকসঙ্গীতের জয়গান গাইবার জন্য। প্রতিটা সন্ধে আপনাদের আমার সঙ্গে চাই, তার কারণ এই যেন ইতিহাসকে প্রত্যক্ষ করা। জীবনের নানা রঙের এই গানের উদযাপনে ডিডি বাংলায় আসছে নতুন অনুষ্ঠান হোক ফোক।
হোক ফোক আমাদের সংস্কৃতির শেকড় সন্ধান। I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. বিরতির পর ফিরে আসি। কি হতে চাই এই অনুষ্ঠানে আপনারা দেখছেন যে আজকে আমরা আলোচনা করছি ক্লাস 12-এর পর কি নিয়ে পড়াশুনো করে ক্যারিয়ার তৈরি করা যেতে পারে সেই নিয়ে। বিদ্যুৎ আপনার কাছে আসবো যে একটা প্রবণতা দেখা যায় যে আমাদের এই রাজ্যে যারা ক্লাস 12 পাশ করছে তারা কিন্তু রাজ্যের বাইরের ইনস্টিটিউটগুলোতে একটু বেশি ভরসা করে ফেলছে। এটার কারণ কি এবং আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? এরা ভরসা করে ফেলছেন, এটা বাধ্য হচ্ছে খানিকটা। তার কারণ আমি যেখানে চাকরি পাবো সেখানে গিয়ে আমি পড়াশোনাটা করব, এটা একটা স্বাভাবিক মানসিকতা থাকে। এই চাকরি পাওয়ার ব্যাপারটা যেহেতু সুযোগটা এইখানে এতদিন কম ছিল, সেই কারণে এটা দেখা যাচ্ছিল যে ছাত্রছাত্রীরা কিছুটা যেখানে চাকরি আছে সেইখানে গিয়ে পড়াশোনা করছে। সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হতে পারে, কিন্তু এখন কিন্তু দিন পাল্টাচ্ছে এবং আমি গত কয়েক বছর ধরে দেখছি যে এখানকার ছাত্ররাও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করছে এবং তারা যেহেতু খুবই ভালো রেজাল্ট করছে, ফলে এখানকার পড়াশোনার ব্যবস্থাটা যে ভালো আছে সেটা কিন্তু সারা দেশে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। যে পশ্চিমবাংলার যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু কোয়ালিটি ছাত্রছাত্রী এবং তারা কিন্তু ভারতেই খুব ভালো করে কাজ করছে। এমনকি তারা ইন্ডাস্ট্রি ছাড়াও ইউপিএসসিতেও ভালো রেজাল্ট করছে, তারা আইএসেও ভালো রেজাল্ট করছে, আইপিএসেও ভালো রেজাল্ট করছে। সুতরাং মানে বাংলা থেকে পড়াশুনো করার ছেলে এবং সবথেকে বড় কথা এখানকার ছেলেমেয়েরা ওয়ার্ল্ডে প্রায় 12টা বড় বড় টপ মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা কিন্তু সিইওতে রয়েছে। ফলে পড়াশোনাটা ভালো আছে, এটা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন খালি আমাদের দেখতে হবে যে এখানে যদি ইন্ডাস্ট্রিটা হয়, এখানে যদি আরও অনেক বেশি শিল্পের প্রচার হয় এবং সেটা বারে বারে আমরা শুনছি এই সরকার এখন আসবার ফলে যে আমাদের ইন্ডাস্ট্রি করতে হবে এবং ইন্ডাস্ট্রির প্রচার করতে হবে। এটা আমরাও চাই স্বাভাবিকভাবেই যে আমাদের ছেলেমেয়েরা এখানে পাস করুক। সব ছেলেমেয়েই চায় বাবার কাছে থেকে মার কাছে থেকে একটু চাকরি বাকরি করি, সেটা সবার মধ্যে ইচ্ছে থাকে, কিন্তু নিরুপায় হয়ে অনেক সময় যায়। আমার ধারণা এই ব্যাপারটা অনেক কাটছে। কিন্তু একটা জিনিস আমি বলছি, এখানে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা কিন্তু অন্য জায়গার ছেলেমেয়েদের থেকে ভালো চাকরি পাচ্ছে। কারণটা কি? তার কারণটা হচ্ছে কি, এখানে পড়াশোনার সিস্টেমটা খুবই স্ট্রাকচার। এখান থেকে যারা পড়াশুনো করে তারা কোনো অংশে কম্পিটিটিভ এক্সামিনেশনে যদি দেখা যায়, যেমন ধরুন আজকে সিবিএসসিতে আইএসসিতে থেকে শুরু করে নিটে কিংবা যেই মেনে যেই অ্যাডভান্সে বেঙ্গলের ছেলেমেয়েরা পড়াশুনো করে কিন্তু অল ইন্ডিয়াতে স্ট্যান্ড করছে। স্যার আপনার কাছে জানতে চাইব যে এই পড়াশুনো করার পর মানে ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশনে যখন যারা যাচ্ছে, কেউ চাকরি করতে চাইছে, কেউ ব্যবসায় আসতে চাইছে, এই দুটোর কাজের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মানে তার পড়াশুনো চলাকালীন সে নিজেকে কিভাবে প্রস্তুত করবে? দেখুন, যেটা আমরা আজ অবধি দেখে এসেছি, মেজর স্টুডেন্টস তারা কিন্তু একটা চাকরির উপরে বেশি নির্ভর করে, বা একটা ফিক্সড ইনকাম আমার দরকার, আমি ফিক্সড চাকরি করে একটা ফিক্সড ইনকাম।
যে ছেলে মেয়েদের মধ্যে ভেতরে একটা ইচ্ছা শক্তি থাকে যে আমি একটা চ্যালেঞ্জ করে কোনো জিনিস তৈরি করব, যেটার জন্য আজকাল আমরা বারবার করে বলছি বা সরকারের তরফ থেকে যেটা স্টার্ট আপ বিজনেস করার জন্য সরকার বিভিন্ন প্রকার প্রশাসন দিচ্ছেন, কিন্তু সেটা করতে হলে নিজের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকা দরকার। সেকেন্ডলি অ্যানালিটিক্যাল থিঙ্কিং ও যে ছেলে বা যে মেয়ে করতে চাইছে তার মধ্যে সেই জিনিসটা হওয়া দরকার। কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, তারপরে আপনার এই যে ফিয়ারনেস থাকবে না চ্যালেঞ্জ নেওয়ার জন্য, এই জিনিসগুলো যদি মনে থাকে তাহলে ওই মানে কোনো স্টার্ট আপ করা বা কোনো বিজনেস ইনকিউবেশন করা তাদের পক্ষে সহজ হয়। আচ্ছা, এইটা করার জন্য আজকাল আমরা কোর্সের মধ্যে মানে রেগুলার কোর্সের মধ্যে কিছু কিছু সাবজেক্টও এরকম রেখেছি। কিছু কিছু কলেজগুলোতে, বিভিন্ন কলেজে মানে ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে এমএসএমই থ্রুতে বা এমএসএমইর হেল্পে ইনকিউবেশন সেন্টার হচ্ছে, বা নিজেরা কলেজগুলো নিজেরা ইনকিউবেশন সেন্টার করছে, যেখানে আপনার ছেলেমেয়েরা ট্রেনিং পায়, কিছু ওদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, বাইরে থেকে লোকজন এনে তাদের আইডিয়া দেওয়া হয়, তাতে তাদের যে ইমপ্রুভমেন্টটা হয় তারপরে তারা নিজে টেক আপ করে। আমাদের বেঙ্গলে অনেকগুলো কলেজে কিন্তু কিছু না কিছু স্টার্ট আপ হয়েছে, কিছু না কিছু বিভিন্ন ইনকিউবেশন সেন্টার থেকে স্টার্ট আপ বিজনেস মানে তো হচ্ছে। আগে কিছুই ছিল না, এখন কিন্তু হচ্ছে। যা আমরা এর মধ্যেই দেখেছি এমএসএমই থেকে হ্যাকাথন কন্ডাক্ট হয়েছিল, যে কারণে কিছু কিছু কলেজে ছেলেমেয়েরা ওর মধ্যে পেয়েছে, সাপোর্ট পেয়েছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টু মানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়েছে টু স্টার্ট সাম বিজনেস। সো এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা ডেভেলপ করেছে। ঠিক। আর আমাদের তো এখন বলাই হচ্ছে যে আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারতের দিকে আমরা ক্রমশ এগোচ্ছি। কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করব যে যারা পড়াশুনো করছে, পড়াশুনোর পাশাপাশি যখন সে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে কাজ করার জন্য টেকনিক্যালি বা অন্যান্য ক্ষেত্রে, এই পড়াশোনার সঙ্গে ইন্ডাস্ট্রির কাজ কর্মজগতের কতটা মিল আছে, নাকি পড়াশোনার জায়গায়, চাকরি যখন সে করতে যাবে তখন তাকে নতুন করে আবার সবকিছু চাকরির জন্য শিখতে জানতে হচ্ছে? পড়াশোনাটা করছেই সে একটা চাকরি করার জন্য। ফলে পড়াশুনোর সঙ্গে সঙ্গে যেটা ধরুন আমাদেরও তো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা প্রথম দিন থেকেই কিন্তু তাকে শিল্পমুখী করি, বাণিজ্যমুখী করি। কেন কি ও পড়াশুনো করে পড়াতেই যাক আর চাকরি করতেই যাক, যেখানেই যাক না কেন ওকে করে খেতে হবে, সব থেকে বড় কথা। এবং সেটার জন্য আমরা প্রথম দিন থেকেই গ্রুমিং সেশন করি, যাতে ছেলেটা, কেন দেখুন একটা ভালো চাকরি পেতে গেলে তাকে ডোমেন নলেজ ভালো করতে হবে, পড়াশোনা ভালো হতেই হবে, নাম্বার ভালো রাখতে হবে। দ্বিতীয় কথা, তাকে যে প্রশ্ন করবে সেটা খুব কনফিডেন্টলি সে যাতে উত্তর দিতে পারে, খুব পরিষ্কারভাবে সে যাতে কথা বলতে পারে, তার যুক্তিগুলো যাতে খুব পরিষ্কার হয় যে আমি এটা বলছি, এটা আপনার কাজে লাগবে। আপনি হয়তো এখনও শোনেনি, এই যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যে সব জানেন তা তো না, অনেক মাস্টারমশাই, অনেক ছাত্র কিন্তু তাকে অনেক কিছু বুঝিয়ে দেয় যে আমি এটা জানি, আপনি আমার জিজ্ঞেস করুন। সেটাও আমরা তৈরি করি। সেখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাব এখন করে দেওয়া হচ্ছে, যেখানে সে ইংলিশগুলোকে খুব ভালো করে কমিউনিকেট করতে পারে। তার সঙ্গে সবথেকে বড় কথা যে ভালো ভালো ছাত্রদের আমরা বিদেশে পাঠাচ্ছি, 8.5 যারা করছে, এবং তাকে আমরা 20 দিন 25 দিনের জন্য বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছি। এইটা পাঠাচ্ছি আমরা এই কারণে যে ও ওইখানে গিয়ে ক্রস কালচারে বা অন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো কী করে পড়াশুনো করে, এটা আমরা রাশিয়ায় করেছি, এটা আমরা চায়নায় করেছি, এটা আমরা থাইল্যান্ডে করেছি, এটা আমরা ইউকেতে করেছি, ফ্রান্সে করেছি, জার্মানিতে করেছি। প্রত্যেকটা জায়গাতে আমাদের ছাত্রদের পাঠানো হচ্ছে, তার কারণ তারা 20 বা 25 দিনের জন্য, এবং এটার খরচাটা কিন্তু বেশিরভাগই আমরাই বেয়ার করি। এবং সেখানে এইটাই আমাদের উদ্দেশ্য যে যাতে সে শিল্পমুখী হয়ে ওঠে এবং দুনিয়াটাকে জানতে শেখে। আরেকটা পয়েন্ট বলে আমি আমার পয়েন্টটা শেষ করব, যে আরেকটা কোয়ালিটি তাকে আমরা দিই, তাকে তোমার টিম ওয়ার্ক করতে হবে এবং তাকে লিডারশিপ কোয়ালিটি অর্জন করতে হবে। এটা ম্যানেজারিয়াল, সেই জন্য আমরা বলি পড়াশোনার পাশাপাশি কিন্তু ম্যানেজমেন্টের স্কিলগুলো শেখো। দরকার হলে তুমি আবার MBA পড়ো, তাতে কোনো ক্ষতি নেই, 2 বছর হয়তো তোমার MBAর জন্য লাগবে, কিন্তু MBA করার পর তুমি এটা শিখে যাবে কী করে টিম ওয়ার্ক করতে হয়, কী করে
সেটাকে এক্সিকিউট করতে হয়, কী করে নেতৃত্ব দিতে হয়, কী করে অ্যাচিভ করতে হয় এবং সেটাকে কী করে মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থিত করতে হয়, এটা কিন্তু ম্যানেজারিয়াল স্কিল এবং এটা ইন্ডাস্ট্রি চায়। সেই কারণে কী করে ডকুমেন্টেশন করতে হয়, এই কী করে প্রেজেন্টেশন করতে হয়, এগুলো কিন্তু তাকে শেখানো হয়। সুতরাং দুটো জিনিসই দরকার, একটা হচ্ছে টেকনোলজির পাশাপাশি তাকে ম্যানেজারিয়াল স্কিল, এবং সেটা যাতে সে ইন্ডাস্ট্রিতে করে। এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের 9খানা চেম্বারের সঙ্গে মানে টাই আপ করে ফেলেছি। কারণ কি, ওই চেম্বার থেকে লোকেরা আসে, তারা এদেরকে ট্রেন করে এবং এখানে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সও করি যাতে তারা এসে শেখায়। সুতরাং এই পুরো ব্যাপারটাই একটা সার্বিক মানুষ তৈরি করবার ক্ষেত্রে একটা প্রচেষ্টা, এবং যেটাকে বলা হয় কমপ্লিট ম্যান, এবং সেই কমপ্লিট ম্যান হিসেবেই আমরা এটাকে কিন্তু ছাত্রটা থেকে তৈরি করতে চেষ্টা করি। এটাই হচ্ছে আজকের দরকার। সুতরাং আমি মনে করি না শিক্ষা ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি দুটো আলাদা, বরং একটা অনুপূরক, এবং এটা যদি করা যায় তাহলে যে কোনো ছেলে কিন্তু প্রথম থেকেই খুব কনফিডেন্ট হয়ে যাবে। ঠিক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. আলোর ফুলকি ছড়াচ্ছেন যারা, স্বপ্ন দেখাচ্ছেন, বাঁচিয়ে রাখছেন ভালোটুকু সেই সমস্ত গল্প, সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যা কিছু ভালো কাজ, সেই সমস্ত মুখ, স্বপ্ন, কণ্ঠ, তাদের কথা, লড়াই, বেঁচে থাকা, টিকে থাকার গল্প নিয়ে দেখুন আলোর পথযাত্রী। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার দুপুর 1:02 শুধুমাত্র ডিডি বাংলায়। At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. I'm living my best life because JIS University taught me how to dream, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings. আমায় দাসী করে রেখো পায়ে, বিনা মূল্যে বেকাইলা। এ কি সম্ভব? তো আপনি আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আমার বউ বলছে আমি তোমার চরণদাসী, ব্লাড প্রেশার বেড়ে যাবে ভাবলেই, কারণ এ তো কোনোদিন হবে না। আজকের কোনো মেয়ে আপনার মনে হয় কি যে বলবে? বলবে। তার আগে আপনাকেও একটা কথা বলতে হবে। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডলম দেহি পদে পল্লব উদারম। নানা রঙের এইসব চিরন্তন লোকগান নিয়েই ডিডি বাংলায় শিগগিরই আসছে নতুন অনুষ্ঠান হোক ফোক। চোখ রাখুন ডিডি বাংলার পর্দায়, হোক ফোক। At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. বিরতির পর ফিরে আসি অনুষ্ঠানের শেষ ভাগে। আমরা আজকে আলোচনা করছি ক্লাস 12-এর পর কী নিয়ে পড়া যেতে পারে এবং কেরিয়ার কোন দিকে যেতে পারে, কেরিয়ার ভালো করার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যেতে পারে এই নিয়ে। স্যার, আপনার কাছে আসবো যে আপনি স্টুডেন্টদেরকে কি বলতে চাইবেন? প্রথম কথা হলো, যারা যেরকম মার্ক রেখে পাস করেছে তাদের কোনো চিন্তা নেই, তারা কিছু না কিছু রাস্তা পাবে। কিন্তু এর মধ্যে একটু পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টরা, তারা যেমন তাদের ইচ্ছা মোতাবেক, আমি যে ডিউরিং আমাদের ডিসকাশনের সময় আমরা যেটা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মাসি, বিভিন্ন কোর্সে যারা যেতেই পারে, কিন্তু এর মানে নয় যে সায়েন্সের স্টুডেন্ট খালি এইগুলো স্ট্রিমে যাবে। তারা নিজেরা যদি তাদের মধ্যে ইচ্ছে থাকে, তারা কিন্তু এই মানে সায়েন্স থেকে আর্টস স্ট্রিমেও অনেকজনা যায়, আমরা দেখেছি। কিন্তু
তার যেটা নিজের ইচ্ছে, যেটাতে ওর প্যাশন আছে, যেটা পড়ে ও নিজে কিছু করতে পারবে, সেই রকম কোর্সে প্রথমে ভর্তি হওয়ার কথা। আর্টসের স্টুডেন্টসদের আমরা ডিসকাশনের সময় আমরা যেটা তুলেছিলাম, যেটা বলেছিলাম, তারা বিভিন্ন লতে যেতে পারে, সাইকোলজিতে যেতে পারে, তারা আপনার এমবিএ কোর্সে যেতে পারে, বিভিন্ন এই ধরনের কোর্সের মধ্যেও তারা যেতে পারে। তার সাথে সাথে কিন্তু তাদের এই যে কোর্সগুলো করার সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা বা প্র্যাকটিক্যাল ফিল্ডে তার উপযোগিতা কি সেটা কিন্তু শিখতে হবে। আর এখন কিন্তু এই জিনিসটা কম্পালসারি, এখন যে কেউ পড়াশোনা করবে তাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে ট্রেনিং নিতে হবে বা ইন্ডাস্ট্রিতে তাকে ইন্টার্নশিপ করতে হবে, যার দরুন সে যেটা পড়াশোনা করছে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখতে পারবে বা সেটাকে সে প্র্যাকটিক্যালি দেখতে পারবে বা করতে পারবে হাতে। কমার্সে যারা পড়াশোনা করছে তাদের অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, চার্টার্ড অ্যাকাউন্টিং, ব্যাংকিং প্লাস আপনার এমবিএতে তারা তো যেতে পারছে, তাদের তো রাস্তা আছে। এইসব করার সাথে সাথে কিন্তু তারা প্র্যাকটিক্যালি যেটা আজকাল যেটা হয়েছে ডাটা নিয়ে খেলা, সেটা কিন্তু কমার্সের ছেলেমেয়েরা কিন্তু অনেকজনা কিন্তু ডাটা সায়েন্সেও প্রসপর করছে। এইসব যে মানে নতুন নতুন দিক যেগুলো হয়তো আমরা জানতে পারি না অনেক সময়, তারা কিন্তু এই জিনিসগুলো এক্সপ্লোর করলে তারা পাবে। আর যদি কারো অসুবিধাও থাকে আমরা আছি, কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরাও তাদের সাথে তাদের জন্য হেল্প করব, তাদের রাস্তা দেখাবো কিভাবে তারা এগোলে জীবনে এগোতে পারবে। বিদ্যুৎ ছোট্ট করে যদি বলেন একদম শেষ মুহূর্তে ছোট্ট করে। আমার পয়েন্ট হচ্ছে যে মানে শেষ করছি আমি এইভাবে যে কোনো চিন্তা নেই, তোমরা মন দিয়ে পড়াশুনো করো। আর একটা জিনিস মনে রেখো, জীবনে এগোতে গেলে একটা কোচ দরকার। কোচ ছাড়া কিন্তু বড় প্লেয়ার হওয়া যায় না। তো যারা পড়াচ্ছেন, যারা মাস্টারমশাই আছেন, তারা হচ্ছেন তোমাদের কোচ, তারাই শিক্ষাগুরু। এবং যদি তাকে নিংড়ে নিতে পারো তুমি আরও এগিয়ে যাবে। যদি তাকে মনে করো যে এই লোকটা খুব একটা মানে আমি দরকার নেই, তাহলে তুমি কিন্তু মাঝে মধ্যে ফাঁদে পড়ে যেতে পারো। সেই জন্য গুরুকে কিন্তু ঠিক করে ধরে রাখো, তাহলে তোমার উন্নতি হবে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আর আজকে যারা অনুষ্ঠান শুনলেন তারা বুঝতেই পারলেন যে সম্ভাবনা কিন্তু বিশাল এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করলে একেবারে চূড়ায় পৌঁছানো যেতে পারে। আজ এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।